আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমাদের সবাইকে আজকে গাইডলাইন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের তো হাতে খুব কম সময়, আর মাত্র কয়েকটা দিন আছে। তো শেষ 40টা দিন তোমাদের যেই সময়টা তোমরা কিভাবে পার করবা এবং সেই পার করার ক্ষেত্রে তোমরা কিছু মিস্টেক করতে পারো, সেই মিস্টেক গুলো নিয়ে আজকে আলোচনা করব। এগুলো ভালোভাবে তোমরা দেখো, যদি তোমাদের মধ্যে থাকে অবশ্যই এই ভিডিওটা দেখার পরে তোমরা এটা বাদ দিয়ে দিবা সাথে সাথে। তো দেখো, আজকে যে আলোচনাগুলো করছি 6টা টপিক, সেটার মধ্যে নাম্বার 1 যেটা আছে রিকগনিশন ট্র্যাপ। এই সময়টাতে তোমাদের এইচএসসির যে টাইমটাতে আছে রিকগনিশন ট্র্যাপে তোমরা অনেকে পড়ো। খুব সহজভাবে আমি যদি বলি, তোমাদের ধরো ফিজিক্সে যে ভেক্টর চ্যাপ্টারটা আছে, তো ধরো তুমি কিভাবে করলে যে তুমি ভেক্টর চ্যাপ্টারটা নোট করলে, তুমি ভেক্টর চ্যাপ্টারের উপর লাইভ ক্লাস করলে, কিন্তু তুমি নিজে থেকে ভেক্টরের যে একটা কনসেপ্ট, ভেক্টরের ধরো ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, নদী নৌকার ম্যাথ, তারপরে ক্যালকুলাস, এই যে ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো আছে, তুমি নিজে বিষয়টা ভালোভাবে না বুঝে, যে সূত্রটা না ভেঙে, বারবার প্র্যাকটিস না করে, যে ভাই ডট গুণন করলে এভাবে, মানে ডট গুণন করলে এটা হয়, ডট গুণনের সত্য এইগুলা, বা নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে নদী নৌকার ক্ষেত্রে কোন ক্ষেত্রে কি ধরনের সূত্র প্রয়োগ হয়, ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে কি ধরনের সূত্র প্রয়োগ হয়, তো এই জাতীয় যে টপিকগুলা, এগুলো যদি তুমি জাস্ট অনলাইনের ভাইয়াদের ক্লাস করো, আর তুমি নোটগুলো জাস্ট হয়তো একটা চোখ বুলায় যাচ্ছ, এই কাজ যদি তুমি করো, মানে তোমার মেন কথা, তোমার প্র্যাকটিস যদি বেশি না থাকে ভাইয়া, এক্সাম হলে কি হবে, সহজ প্রশ্ন ধরো, মোটামুটি সহজ প্রশ্ন দিবে, কিন্তু তোমার কি, তুমি পারবা না। কেন পারবা না? এই যে প্র্যাকটিস গুলো তুমি না করো, তোমার ব্রেনটা এখান থেকে খুলছে না। তোমার ব্রেনটা কিন্তু জাস্ট কি করছে, জাস্ট তোমাকে কি বলবো, যে স্ক্যান করছে। স্ক্যান করছে ভাই, স্ক্যান করা আর ব্রেনটাকে খাটায় মানে লেখা এক জিনিস না। মনে রাখো, পরীক্ষার হলে কিন্তু তোমার ব্রেনটাকে খাটানো লাগবে একটা লিমিটেড টাইমের মধ্যে। তো ওই জায়গা কিন্তু ব্রেনের যে আউটপুট দেওয়ার ক্যাপাসিটিটা, সেটা যদি তুমি বাড়াতে চাও, অবশ্যই এখন থেকে এই রিকগনিশন ট্র্যাপের মানে ভাগ থেকে বেঁচে থাকো। অর্থাৎ তুমি এখন থেকে প্রত্যেকটা চ্যাপ্টার, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, নিজে থেকে টপিক গুলো বুঝবা, থিওরি গুলো বুঝবা, বুঝে তোমার কাছে যে গাইড বইটা আছে বা টেস্ট পেপার আছে, ওইটা তোমার সুন্দরভাবে ওই চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ এবং সিকিউ নিজের যোগ্যতায় নিজের থেকে সলভ করার চেষ্টা করবা। না সমস্যা হলে তুমি ইউটিউবে অসংখ্য ক্লাস আছে, কনসেপ্ট যেটা আর কি, সেটা তুমি অবশ্যই দেখতে পারো, সেটাও তোমার জন্য ওপেন। কিন্তু এই রিকগনিশন ট্র্যাপে যাতে তোমাদের না পড়তে হয়, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা। নাম্বার 2 তে যেটা আছে আর কি, সেটা হচ্ছে স্ট্রং জোনকে অবহেলা করা। দেখো, তোমাদের হাতে এখন মাত্র কয়েকটা দিন সময় আছে। তোমাদের আমাদের এটা একটা কমনই, এটা শুধু মানে এটা খুব কমন একটা জিনিস। হয়তো তুমি ধরো ফিজিক্সের কয়েকটা চ্যাপ্টার খুব ভালো পারো, হয়তো কয়েকটা চ্যাপ্টার একটু খারাপ পারো। তাহলে এখন তোমার কাজটা কি? দেখো, শেষের দিকে অনেকেই ভুলটা করে, যে তুমি যে চ্যাপ্টারগুলো ধরো ভালো পারো, সেই চ্যাপ্টারগুলো তুমি আরো ভালোভাবে যদি না পড়ো, মানে ধরো ভালোভাবে কেন পড়তে বলছি, যে ওখান থেকে তুমি ভালোভাবে এমন ভাবে পড়লে যে তুমি একটা কনফিডেন্স, যে কোনো সেই কনফিডেন্স এভাবে বিল্ড হয় যে তুমি ওই চ্যাপ্টার থেকে যাই আসো তুমি পারবা। তো এই কনফিডেন্সটা তুমি নিজের মধ্যে বিল্ড করতে পারতে, কিন্তু সেটা না করে তুমি এমনি কয়েকটা চ্যাপ্টার পারো, ভালো পারতে, কিন্তু সেই ভালো পারাগুলোকে তুমি আরেকটু বেশি প্র্যাকটিস করে আরো ভালো করার চেষ্টা না করে, তুমি যেগুলো খারাপ করতে, সেগুলোকে হয়তো তুমি আপাত দৃষ্টিতে তোমার মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে, ভালোই তো করছি, যে খারাপগুলো যেগুলো আছে সেগুলো মানে পড়ি, এটা অবশ্যই ভালো হয়। কিন্তু কখন ভালো, একটু বোঝো জিনিসটা, এটা কখন ভালো হবে, যখন তুমি তোমার ওই যে যে চ্যাপ্টারগুলো ভালো পারো ওইটাও পড়ছো, সাথে তুমি নতুন যে চ্যাপ্টারগুলো তুমি খারাপ পারো সেগুলোর স্কিলটা বিল্ড আপ করছো। কিন্তু এখানে অনেকে ভুল করে ফেলো, সেটা কি, যে ভালো যে চ্যাপ্টারগুলো পারো সেটাকে তোমরা রেখে দাও, ভাবো যে আচ্ছা ঠিক আছে, এটা আমার মাথায় কোনো ঢুকে গেছে, এটা সহজে বেরোবে না। দেখো, তোমাদের এসএসসি পরীক্ষা, এটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড একটা কোশ্চেনে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সুতরাং তোমাদের ওখানে কিন্তু মানে প্রশ্নের কোয়ালিটিটা, তোমাদের প্রস্তুতি এমনই হওয়া উচিত যে যত কঠিন প্রশ্ন হোক না কেন, তোমাদের মানসিকতা থাকা উচিত সেই প্রশ্নটা যদি মাথা থেকে ভালোভাবে বের করে তুমি করতে পারো ওই লিমিটেড টাইমের মধ্যে। সুতরাং ভাইয়া, এখানে যে জিনিসটা তোমাকে মূল কথা সামারি যদি এই পয়েন্টটা করতে চাই, তাহলে পয়েন্টটা সামারি হচ্ছে এইটা হবে, যে তোমরা অবশ্যই এই শেষ 40 দিনে তোমরা যেই ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজির যে চ্যাপ্টারগুলো ভালোভাবে পারবা, সেটা ভালোভাবে করবা, আরো ভালোভাবে করবা, প্র্যাকটিস করতে থাকবা। পাশাপাশি তোমাদেরকে অবশ্যই আমি এটা মানে সাজেস্ট করি, খুবই ভালো, কারণ তোমার এমসিকিউ এর জন্য তো সব পারতে হবে। যে চ্যাপ্টারগুলোতে তোমরা দুর্বল, দিনের একটা নির্দিষ্ট টাইমে রুটিন করে অবশ্যই সেই চ্যাপ্টারগুলো দেখতে পারবো, এটা অবশ্যই তোমার জন্য ভালো হবে। কিন্তু সেই চ্যাপ্টারটা দেখার নাম করে যে অনেক টাইম যেন ইনভেস্ট না হয়ে যায়, যেটা যেন তুমি তোমার এই স্ট্রং জোনটাকে তুমি ভুলে যাও, কারণ এটাও কিন্তু তখন কি হবে, স্ট্রং থেকে কিন্তু মিডিয়ামে চলে আসবে, স্ট্রং জোন থেকে তখন কিন্তু এটা নেমে চলে আসবে। পরীক্ষা হলে দেখবা যে এখান থেকেও তুমি হয়তো প্রশ্ন পাচ্ছ না, তখন কিন্তু খুবই কষ্ট লাগবে। তো ওই জন্য ভাই এখন এই বিষয়টা নিয়ে সাবধান হয়ে যাও। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে হাওয়া বদল। হাওয়া বদলের বিষয়টা কিরকম ভাইয়া, মানে দেখো, আমরা কিন্তু এসএসসি তে তোমরা দেখছো জিনিসটা, যে এক্সাম হলের পরিবেশটা কেমন থাকে, এসএসসি তে যারা তোমরা অবশ্যই দিছো, তো ওই পরিবেশটা একটু অন্যরকম থাকে। শব্দ, স্যারদের আনাগোনা, তারপরে তোমার মানে বিভিন্ন রকমের মিথস্ক্রিয়া, এই যে সব মানে এইগুলা, এই ঘটনাগুলা, এগুলা কিন্তু তুমি বাসায় বসে যারা পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছো, যে আমি বাসায় বসে তুলতুলে চেয়ারে বসে, উপরে ফ্যান চলবে, এসি চলবে, এর মধ্যে পরীক্ষা দিব, কোনো শব্দ নাই, আরামে, হ্যাঁ, তুমি হয়তো মাঝে মাঝে পরীক্ষার মাঝে হয়তো একটু খাচ্ছ, আবার পরীক্ষা দিচ্ছ। তো এই যে আমি বলতে বোঝাতে চাচ্ছি, যে কোয়ালিটিটা কিন্তু বিশাল একটা গ্যাপ হয়ে যাচ্ছে, তোমার যে প্র্যাকটিসের বিশাল একটা গ্যাপ হয়ে যাচ্ছে। এটার কারণে কি হবে, মূল পরীক্ষায় যে তোমরা কিন্তু একটা বাজে অবস্থায় সিচুয়েশনে পড়তে পারো, ভাববা যে ভাই কোথায় আমি মানে ভালো পরিবেশে ছিলাম, আর এটা কোথায় আসলাম, মানে আকাশ পাতাল তফাৎ। সেই জন্য মূল কথা হচ্ছে, তোমাদেরকে অবশ্যই আমি বলবো যে তোমরা যাদের সামর্থ্য আছে অবশ্যই বাসায় না থেকে নিকটস্থ কোনো ভালো কোচিং সেন্টারে ভর্তি হয়ে ইসের জন্য তোমার
এক্সাম দেওয়ার জন্য, অফলাইন এক্সাম, জাস্ট অফলাইন এক্সাম। আর যাদের অবস্থা খারাপ তাদেরকে অবশ্যই সাজেশন থাকবে যে খুব কষ্ট করে হলেও, ধার দেনা করে হলেও ভাই অফলাইন এক্সাম দাও এসএসসির জন্য, তোমাকে অনেক হেল্প করবে। এবং যে এক্সামগুলোতে যে ভুল হবে বা খারাপ হবে সেগুলো অবশ্যই তুমি রিকগনিশন করবে। এখানে একটু ছোট্ট করে করি যে অনেকে কিন্তু আসলে রিকগনিশনটাও করো না, যে তোমার যে ভুল হলো কি ওই ভুলগুলো রিকগনিশন করো না, এটা কিন্তু আরো বড় ভুল। তুমি ভুল যে করছো ভাই, ভুল করা খুব স্বাভাবিক। তুমি এই সময় মাসে হয়তো হতে পারে যে তুমি ফিজিক্সে 100-র মধ্যে তুমি ধরো 60 পেলে, আমি জাস্ট বলছি, তার মানে এটা না তুমি ভয় পেয়ে যাবা। তুমি ভুল করছো, এটা তোমার জন্য খুশি হওয়া উচিত যে তুমি ভুল করছো। তাহলে কি লাভ হবে সামনে যে সময়টাতে আসবে এসএসসি ধরে না, তুমি এসএসসি দেওয়ার আগে চেষ্টা করে নিলে যে আমার এই স্টেজে এই জায়গাতে আমি দুর্বল ছিলাম, হয়তো তুমি এমসিকিউ তে দুর্বল ছিলে, হয়তো কোনো সিকিউ তে দুর্বল ছিলে, কোনো চ্যাপ্টারে দুর্বল ছিলে, অবশ্যই সেটা তুমি সুন্দরভাবে মানে ঠিক করতে পারো। অনেকে এমন আছে যে ওটাও ঠিক করো না, তাহলে কিন্তু ভাই এসএসসি এই পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না। তোমাদের দরকার নেই যদি এই মানসিকতা থাকে যে ঠিক করবো না, তো বাসায় বসে পরীক্ষা দাও। আর বাসায় বসে যাদের মানে একদম আর্থিক অবস্থা একদম ভাই যাদের ভালো না, তোমরা একটা কাজ করবে, বাসায় বসে যদি পরীক্ষা দিতে চাও ওই টেস্ট পেপারটা সামনে নিয়ে একটা টাইম লিমিটেড করে নিবে এবং টাইমটাকে একটু কমাবা। মানে ধরো তুমি 3 ঘন্টা পরীক্ষা, তুমি ধরো চেষ্টা করবা যে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে শেষ করার পরীক্ষাটা। তাহলে কি হবে, লিমিটেড কেন করতে বলছি যে একটু ফিলটা একটু হলেও তুমি পাবা, ওই চাপটা তোমার মধ্যে থাকবে, একটু হলেও তুমি ফিল পাবা, মানে একটু রিয়েল এক্সামে তুমি 30টা মিনিট 12 ঘন্টা কিন্তু কমাই নিবা যদি বাসায় বসে এক্সাম দাও। আর সাজেস্টেড থাকবে যে বাইরে তুমি এক্সাম দাও। নাম্বার 4 যে পয়েন্টটা, চিনি খেতে পায় না চা খেতে চাই, পয়েন্টটা দেখতে একটু কিন্তু এটার তোমাদের টপার যারা আছে তাদের জন্য নয় পয়েন্টটা। এই পয়েন্টটা মূলত যারা হয়তো মিডিয়াম স্টুডেন্ট আছে এবং লোয়ার স্টুডেন্ট বিশেষ করে তাদের জন্য, যে দেখো তোমরা এতদিন যারা লোয়ার স্টুডেন্টস আছো তাদেরকে বলি যে তারা ফাঁকি দিছো, কিচ্ছু তেমন পারো না। তোমরা যদি ভাই এখন শেষ 40 দিনে ইচ্ছা করো যে ভাই আমি তাপগতিবিদ্যা পড়বো, তাপগতিবিদ্যা ভালোভাবে পড়বো, ভাই আমি স্থিরতড়িৎ পড়বো, জলতড়িৎ পড়বো, ভাই আমি অর্গানিক পড়বো, অর্গানিকের জন্য পাগল হয়ে আসো। আরে ভাই অর্গানিক পড়ার আগে তোমার যে কেমিস্ট্রি আর বাকি যে 4টা চ্যাপ্টার আছে অর্গানিক থেকে যদি আমি ধরি 3টাও আসবে, ধরো 3টা সিকিউ আসলে, এবার এইচএসসি আমি যদি বলি 3টা সিকিউ যদি অর্গানিক থেকে আসে তাহলে বাকি 5টা কোথা থেকে আসবে, অন্যান্য চ্যাপ্টার থেকে আসবে। তো তোমাদের যারা লো আছো তোমরা অন্য জায়গায় হয়তো শুনবা বা জানবা যে ভাই অন্যান্য চ্যাপ্টার অর্গানিক থেকে বেশ সহজ আছে, অর্গানিক যে চ্যাপ্টারটা এটা একটু মানে ভাই বুঝে পড়া লাগে, একটু টাইম দিয়ে একটু সিস্টেম করে সুন্দরভাবে কনসেপ্ট বোঝা লাগে। এই 40 দিনে তোমরা ভুলেও অর্গানিকের মানে সম্পূর্ণ যে পড়তে চাওয়ার যে অ্যাপ্রোচটা সেটা যদি না করে তোমরা যদি অন্যান্য যে চ্যাপ্টার যেগুলো আছে, পরিবেশ রসায়ন, অর্থনৈতিক রসায়ন, তারপরে তোমার তড়িৎ রসায়ন, তুমি পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন আর পরিমাণগত রসায়ন এই 3টা পড়লেই তো তুমি 4টা সিকিউ হয়ে কমন পাচ্ছ আরামে। 4টা সিকিউ অবশ্যই তুমি কমন পাবা। এমন হতে পারে যদি ভাগ্য ভালো থাকে তাহলে 5টাও পেয়ে যেতে পারো। তাহলে এই 3টা তুমি আগে পড়ো না কেন, এই 3টা মোটামুটি সহজ আছে, টাইপ একটু কম আছে আর ইজি, মানে বোঝাটা খুব সহজ। তাই তোমাদেরকে আমি বলছি যে এই টাইমটাতে ভাই মানে এইটা তো কেমিস্ট্রি ক্ষেত্রে বললাম, এরকম ফিজিক্স, হায়ার ম্যাথ বা বায়োলজি একই জিনিস। তুমি এখন হায়ার ম্যাথে ধরো তুমি এতদিন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করোইনি, এখন তোমার মনে আসছে ভাই আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করবো, এটা ধরনের কিন্তু একটা পাগলামো মাত্রা চিন্তা ভাবনা। তুমি এখানে এগুলো বললে কি হবে, যে তুমি যেগুলো হয়তো পারতে সেগুলো তুমি পরীক্ষা হলে মানে প্র্যাকটিসের বিষয়গুলো সব, হ্যাঁ সবকিছু প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস ছাড়া কেউ কিছু পারে না। তোমার প্র্যাকটিসটা কিন্তু মেন, প্র্যাকটিস অবশ্যই করতে হবে, প্র্যাকটিসই তোমাকে ই করবে। এখন তুমি যেটা পারতে সেটাই তুমি করছো না, বরং তুমি যেটা একটু মোটামুটি কঠিন আছে সেগুলোতে তুমি এখন যাচ্ছ। তুমি অবশ্যই যেতে পারতো যদি তোমার কাছে এখন 3-4 মাস সময় থাকতো, কিন্তু সময় মাত্র আছে 40 দিন। সুতরাং অবশ্যই তোমাদেরকে আমি অনুরোধ করবো যে তোমরা এই ভুলগুলো করবা না, এই ভুলটা না করে তোমরা যেগুলো পারো ভালোভাবে ওইগুলো করবা। আর যদি ছোটখাটো কোনো চ্যাপ্টার থাকে, ধরো তুমি অর্গানিক পারো, তুমি হয়তো পরিবেশ রসায়নটা পারোনি, তুমি হয়তো অর্থনৈতিক রসায়নটা পারোনি, ওটা করতে পারো, এটা দিস ওপেন, এটা ওপেন জিনিস। কিন্তু আমি বলছি জটিল যে চ্যাপ্টার গুলো যেগুলো অনেক কঠিন আছে সেই চ্যাপ্টার গুলো তুমি হাত দিও না। সেটা তুমি হাত দিতে পারো জাস্ট এমসিকিউ বা নির্দিষ্ট কিছু টপিকে হাত দিতে পারো, কিন্তু সম্পূর্ণ শেষ করার চেয়ে আমি মনে করি যে তোমার অন্যান্য যে ইগুলো আছে, চ্যাপ্টার গুলো আছে যেখান থেকে মানে অধ্যায়গুলো আছে যেখান থেকে হয়তো সিকিউ বেশি আসে, স্বাভাবিকভাবে আসবে কিন্তু বাধ্য, কারণ ওটা ছাড়া কোথা থেকে আসবে, সেগুলো তুমি পড়লে কিন্তু বেশি আউটপুট পাবা। নাম্বার 5 হচ্ছে ভাই বসলে উঠে না চাওয়া, এটা মোটামুটি একটা কমন প্রবলেম। এটাকে আমি দুইটা সেগমেন্টে ভাগ করি। একটা হচ্ছে ধরো তোমরা অনেকে আছো যে ভাই বসলে মানে একটানা পড়তে যাও, তো এটা বৈজ্ঞানিক ভাবেও কিন্তু তোমরা বিষয়টা দেখবা যে বিজ্ঞানীরাও কিন্তু ই করে যে তোমার একটানা অনেকক্ষণ পড়লে যে আমাদের ব্রেইনে প্রসেস হওয়া পড়াটা বোঝা, এইটার যে আউটপুট সিস্টেমটা সেটা যদি আমরা 30 মিনিট এটা বেস্ট হয়। কিন্তু তুমি ধরো 1 ঘন্টা এখনকার টাইমের ইম্পর্টেন্স ভেবে আমি 1 ঘন্টা বলতে পারি, 1 ঘন্টা যদি তুমি পড়ো তাহলে ওই 1 ঘন্টা পড়ার পরে ভাই 5 মিনিট একটু ব্রেক নিবা, 5 মিনিট ব্রেক নিয়ে একটু হাঁটাহাঁটি করলে, একটু চা খেলে অথবা একটু স্ন্যাক্স খেলে, তারপর আবার তুমি হাঁটাহাঁটি করে বসে পড়লে, অথবা তুমি ধরো একটু পানি টানি খেলে একটু দিকে হাঁটাহাঁটি করলে, কথা বললে কারোর সাথে, তারপর আবার বসে গেলে, এভাবে হবে। তবে এই ক্ষেত্রে যে বিষয়টা আমি যে দ্বিতীয় যে বিষয়টা বলছি সেটা হচ্ছে অনেক সময় ভাই দেখা যায় একটা টপিকে আমরা যে ঢুকে গেলে যে গভীরে চলে যায়, মানে ধরো অনেক টাইম চলে যায়, যে কিভাবে যে চোখের পলকে 1-2 ঘন্টা গেল, ওই ক্ষেত্রে কিন্তু তুমি এই যে মানে এই সেটটা আবার ই করো না যে তোমার হয়তো একটা খুব ভালো একটা সিচুয়েশনে ছিলে, তুমি খুব ভালোভাবে সলভ করছিলে প্রশ্নটা, কিন্তু তুমি হঠাৎ করে ভাই তোমার এই যে ভাই আমি 1 ঘন্টা পরেই উঠবো, মানে 1 ঘন্টা পরেই আমি উঠবো, 1 ঘন্টার বেশি পড়বো না, এরকম আবার মানসিকতা করা যাবে না। যদি তুমি গভীরে চলে যাও তখন তুমি এই বিষয়টা কিন্তু ই করতে পারবা। তবে চেষ্টা করবা যে 1 ঘন্টা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড এভারেজ এইটা একসাথে ব্যালেন্স রেখে তুমি কয়েকটা ধাপে পড়া, তাহলে কি হবে আউটপুটটা বেশ সুন্দর এবং তোমার কার্যকর ভাবে পাবা ইনশাআল্লাহ, আশা করছি। লাস্ট যে পয়েন্ট আছে ভাই, নিজের থেকেও সোশ্যাল মিডিয়াকে বেশি ভালোবাসা। তো এইটা আসলে কিরকম, যে দেখো এই অভ্যাসটা আমারও ছিল এবং এটার জন্য কিন্তু মেসেজ তো অনেক বেশি সাফার করছি। তো তোমাদেরকে অবশ্যই বলবো এই কাজটা কিন্তু এখনই ছেড়ে দাও। এই কাজটা যদি তোমরা করতে থাকো, এই যে সোশ্যাল মিডিয়া যে এই কাজটা যদি তোমরা এখন করতে থাকো ভাই, চরম লেভেলের বিপদে কিন্তু তুমি আসছো, চরম লেভেলের বিপদ। তুমি সোশ্যাল মিডিয়া
ধরো সেই সকালে ঘুম থেকে ওঠার পরে তোমার ব্রেনটা যখন ফ্রেশ থাকে, তখন তোমার কিন্তু উচিত কি, তোমার সবচেয়ে কঠিন যে টাস্কটা, এটা বৈজ্ঞানিক ভাবে বলো বা যেভাবেই বলো না কেন, তোমার নিজেরই বোঝা উচিত বিষয়টা, যে তুমি ঘুমাইছো সারা রাত, তোমার ব্রেনটা তোমার মানে সারা রাত হয়েছে, রেস্টে ছিল, একটু স্ট্রং হয়েছে, সকালে যখন উঠবা ফ্রেশ লাগবে, ফ্রেশ যে মুড, ওই ফ্রেশ মুডে কি করছো, ময়লা ঢালছো মাথার ভিতরে, তুমি যখন ময়লা ঢালবা তখন এই মোবাইল টোবাইল নাড়ার পর যখন আবার পড়তে বসবে, বিশেষ করে তোমার পড়া লাগবে, তুমি অবশ্যই পড়তে আসবে বইয়ের কাছে, বই কি তোমাকে নিবে ভাবছো, অ্যাকসেপ্ট করবে না, তোমার পড়তে ইচ্ছা করলেও পড়তে চাবে না। সেই জায়গা তোমাদের এখন দায়িত্বটা কি, দায়িত্বটা হচ্ছে ভাই মোবাইল এটাকে একদম লিমিটেড করে ফেলা, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, তারপর তোমার ইনস্টাগ্রাম, এগুলো অবশ্যই ডিলিট করে ফেলা, এবং এগুলো যদি তোমার খুবই প্রয়োজন হয়, তোমরা যে বলছি ক্রোম দিয়ে, তোমার সবাই জানো বিষয়টা, ক্রোম দিয়ে তোমরা লগ ইন করবা। আর ইউটিউবটা ইউজ করতে পারো, ইউটিউবে তুমি মোটামুটি একটু ডিস্ট্রাকশনটা কম, কিন্তু আমি তো বলবো অবশ্যই ইউটিউবটা তোমরা মানে ছাড়তে পারো। টাইম প্রত্যেকটা সময় কিন্তু অনেক মূল্যবান ভাই, অনেক প্রত্যেকটা সময় অনেক মূল্যবান, তাই সময়টাকে বিশেষ করে বিশেষ মানুষের সবার জীবনে বিশেষ কিছু মুহূর্ত থাকে, বিশেষ কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলোতে কিন্তু টাইমটাকে কাজে লাগানো অনেক বেশি জরুরি। তোমাদের এইচএসসি যে 40টা দিন, এই 40টা দিন কিন্তু এক একটা অনেক বেশি মূল্যবান, অনেক বেশি মূল্যবান, যদি তোমরা সেই মূল্যটা বুঝো মানে বোঝো। তোমাদের এই রেজাল্টের উপর ভিত্তি করে অ্যাডমিশন এটা কিছুই না, সামনে অনেক কিছু নির্ভর করবে, ভালো পরিবেশে যাওয়া, ভালো কিছু অর্জন করা। সুতরাং ওই ভালো কিছু অর্জনের জন্য ভাই এখন তোমাকে ত্যাগ করতেই হবে, তোমরা যদি ত্যাগ করতে পারো, আর আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ ভাই পারে, অবশ্যই পারে। মানুষ জাস্ট এটা ভাবে না, মানে আমরা জাস্ট এটা বিলিভের জিনিস, সিস্টেমটা হচ্ছে বিলিভার, আমরা কিন্তু সবাই বিলিভার ন্যাচারালি, বাই ন্যাচারালি অনেকে হয়তো মানতে চায় না, বাট এটা তুমি দেখবা সবাই কিন্তু ন্যাচারালি বিলিভার। তো এই বিলিভের জায়গাটা তোমাকে বিলিভ করতে হবে যে না আমি পারবো। যখন তুমি ভাববা, বারবার ভাবতে থাকবা, ইনশাল্লাহ তুমি এক সময় পারবা এবং তুমি শ্রেষ্ঠ বা সেরা কিছু একটা হতে পারবা। সুতরাং ভাই ভিডিওটা দেখার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তখন, এবং তোমরা এখন থেকে প্ল্যান করে পড়ালেখা শুরু করে দাও। সামনে আমি তোমাদের দেখো এই কেমিস্ট্রি রিলেটেড যে ভিডিওগুলো দিচ্ছি, ওগুলো ধারাবাহিকভাবে আমার ইচ্ছা আছে কেমিস্ট্রির তোমার প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করা, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে জিস্ট আলোচনাগুলো করছি, এবং বিভিন্ন রকম গাইডলাইন দেওয়া। তোমাদেরকে ওই ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলো, এবং এই চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।